প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের শুরু করছি। আমরা আজকের অধ্যায়ের শুরুতে আমরা যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা আমি অবশ্যই এখানে লিখে রেখেছি। গ্যাসের ক্ষেত্রে বেশ কিছু বেগ আমরা এখানে অবতারণা করি। তো সেই বেগগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব এবং এই বেগগুলোর মধ্যে কোন বেগটা আসলে আমরা গ্যাসের ক্ষেত্রে আলোচনা করি সেটা নিয়েও আমি আজকে কথা বলবো। তো শুরুতে দেখো এখানে গড় বেগ কথাটা লেখা আছে। তো গড় বেগ কি জিনিস সেটা তোমরা নিশ্চয়ই নিজেরাই বলতে পারবে। ধরো একটা গ্যাসীয় পাত্রে তুমি যে গ্যাসীয় অণুগুলো নিবে, গ্যাস নিবে, এই গ্যাসের অণুগুলো তো গতিশীল, তাই না? এবং এই অণুগুলোর মধ্যে অনবরত কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। তার মানে এই অণুগুলোর গতি হচ্ছে এক ধরনের বিক্ষিপ্ত গতি বা র্যান্ডম গতি বলা হয় এটা। তার মানে বিভিন্ন অণু বিভিন্ন বেগে গতিশীল আছে তোমার এই গ্যাসীয় পাত্রের মধ্যে। তো এখন তোমার গ্যাসীয় পাত্রের মধ্যে যে অণুগুলো আমরা বিবেচনা করলাম, সেই অণুগুলোর বেগগুলোকে যদি আমরা এভাবে নামকরণ করি, ধরো তোমার C1, ধরো প্রথম বেগটাকে আমরা নামকরণ করলাম ধরো C1, বেগকে আমরা এখানে সি দিয়ে প্রকাশ করছি। তারপরে দ্বিতীয় অণুটার বেগ C2, তৃতীয় অণুটার বেগ হচ্ছে C3। এইভাবে ধরো তোমার ডট ডট এন সংখ্যক অণু ধরো তোমার পাত্রে আছে Cn। তাহলে আমরা পাত্রে এন সংখ্যক অণু বিবেচনা করলাম এবং প্রত্যেকটা অণুর যে ভেলোসিটি বেগ সেটা আমরা বলে দিলাম C1, C2, C3 ডট ডট Cn। তো গড় বেগ বের করার জন্য আমরা কি করি বলো? গড় বেগ বের করার জন্য এই যে যতগুলো অণু আছে সবগুলো অণুর বেগকে আমরা কি করব, যোগ করব, করে মোট অণুর সংখ্যা দ্বারা কি করব, আমরা ভাগ করব। তো গড় বেগটাকে আমরা দুইটা প্রতীক দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আমরা এখানে সি উপরে, এখানে সি তার উপরে বার লিখতে পারি, অথবা আমরা এটাকে অনেক সময় এইভাবে লিখতে পারি, হ্যাঁ, সি এভি। তো এভি দ্বারা কি বোঝানো হচ্ছে, এভারেজ। ঠিক আছে, তো সেটা দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, এই যে আমার পাত্রে যতগুলো অণুর বেগ আমরা এখানে ডিফাইন করেছি, তো প্রত্যেকটা অণুর বেগগুলোকে আমরা কি করে নিব, যোগ করে নিব। তাহলে C1 প্লাস C2 প্লাস ডট 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 প্লাস কি লিখবো আমরা লাস্টেরটা Cn হোল ডিভাইডেড টোটাল অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা। তো পাত্রে মোট অণুর সংখ্যা আমরা কত ধরে নিয়েছি, n সংখ্যক অণু আছে। তাহলে আমরা সেই সংখ্যাটা দ্বারা আমরা কি করে দিব, ভাগ করে দিব। দিলে এই যে এটা ক্যালকুলেশন করলে যে বেগটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার গড় বেগ। এখন C1, C2, C3 মান যদি বলা হয় 10টা বা 20টা বা 4টা 5টা অণুর বেগের মান যদি বলা হয়, তাহলে গড় বেগ কত বের করা যাবে না? যে প্রত্যেকটা অণুর বেগকে আমরা কি করব, যোগ করব, করে মোট অণু সংখ্যা দ্বারা আমরা কি করব, ভাগ করব। তাহলে আমার একটা পাত্র স্থির যতগুলো অণু থাকবে প্রত্যেকটা অণুর বেগের যোগফলকে মোট অণুর সংখ্যা দ্বারা ভাগ করা হলে যে বেগ পাওয়া যাবে সেই বেগকে বলা হয় গড় বেগ। তো দেখো তো গড় বেগের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। Yes, sir. এখন আমরা অঙ্ক করার জন্য যদি আমরা কয়েকটা বেগ আমরা এখানে ধরে নিই, ধরো আমি যদি এখানে একটু দেখাতে চাই, ধরো আমি এখানে নামকরণ করতেছি, ধরো তোমার C1 ইকুয়াল টু, এগুলো মনে হয় তোমরা নিজেরাই করতে পারো, আমার মনে হয় না বললেও চলে। ধরো তোমার একটা অণুর বেগ আমরা ধরে নিলাম 2 মিটার পার সেকেন্ড, আর একটা অণুর বেগকে আমরা নামকরণ করলাম ধরো তোমার 3 মিটার পার সেকেন্ড, আর একটা অণুর বেগকে নামকরণ করলাম ধরো C3, দ্যাট ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। এইরকম অনেকগুলো বেগ আমরা এখানে ধরে নিতে পারি সেকেন্ড। তারপরে 4 নাম্বার অণুর বেগকে আমরা ধরে নিলাম ধরো 3 মিটার পার সেকেন্ড। এরকম অসংখ্য বেগ তুমি ধরে নিতে পারো। তারপরে তোমার আরেকটা অণুর বেগকে নামকরণ করলাম C5, দ্যাট ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। এরকম অসংখ্য তুমি অণুর বেগকে তুমি ধরে নিতে পারো, ধরো C6 ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এখন দেখো তো এখানে কয়টা অণুর বেগের নাম বলা হয়েছে, বেগের কথা বলা হয়েছে 6টা। তাহলে আমরা এখানে সূত্রে যখন গড় বেগ বের করবে তখন কি করবে, C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 প্লাস C5 প্লাস C6 হোল ডিভাইডেড এই n এর মানটা তখন কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, যেহেতু তোমার অণুর সংখ্যা হচ্ছে 6টা। তাহলে এখানে গড় বেগটা কি ক্যালকুলেশন করা যাবে বলো? জি স্যার। বলো তো, একজন ক্যালকুলেশন করে বলো তো গড় বেগ কত আসে একটু। 3.33 স্যার, 3.33। একজন ক্যালকুলেশন করে ফেলেছে অলরেডি, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা গড় বেগটা পেয়ে যাচ্ছি 3.33 মিটার পার সেকেন্ড। তাহলে আমার পাত্রস্থিত 6টা অণুর যে বেগ বলা ছিল সেই বেগগুলোকে আমরা যোগ করে মোট অণু সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা এখানে কি পেয়ে গেলাম, গড় বেগ পেয়ে গেলাম। নাও গড় বর্গ বেগ। আচ্ছা, এই কথা থেকে কিন্তু তোমরা একটা কথা মনে হয় পরিষ্কার বুঝতে পারছো। দেখো, গড় বর্গ বেগ, বর্গ বেগ, বর্গ বেগের আবার কি করতে হবে, গড় করতে হবে। তো সেটা করার জন্য কি করতে হবে, এই যে পাত্রে তুমি যতগুলো অণুর বেগ বিবেচনা করেছো প্রত্যেকটা অণুর বেগগুলোকে কি করতে হবে জানো, বর্গ করে নিতে হবে, বর্গ করে নিতে হবে।
তো বর্গ করে নিলে আমরা কি পেয়ে যাব? তাহলে তোমার বর্গ করে আবার কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে আমরা লিখতে পারি c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস যতগুলো থাকবে সবগুলো লিখতে হবে, প্লাস লাস্টটা আমরা লিখলাম cn তার উপরে স্কয়ার দিয়ে যোগ করে মোট অনুসংখ্যা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। করলে যে বেগটা পাওয়া যায় সেই বেগটাকে বলা হয় গড় বর্গবেগ। তো গড় বর্গবেগটাকে আমরা এই প্রতীকটা দিয়ে প্রকাশ করি, c এর উপরে স্কয়ার তার উপরে আবার কি নিচ্ছি আমরা? গড় নিচ্ছি, তার মানে বার। দেখো এই গড় বর্গবেগ বের করতে হয় কিভাবে সেটা একটু আমাকে বলো। মিস্টার ইমন হোসেন বলো। ইমন, ইমন বলো তো গড় বর্গবেগটা আমরা কিভাবে বের করব? স্যার যে কয়টা কণা থাকবে তার বেগের স্কোয়ার এবং যে কয়টা কণা থাকবে তার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, বর্গকে ও সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। না, বেগের স্কয়ার করে আবার কি সমষ্টি করতে হবে না, যোগ করতে হবে? জি স্যার, মানে সমষ্টি করে তাকে তার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, মানে গড়ের যে নিয়মটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাত্রস্থিত যতগুলো অণু থাকবে প্রত্যেকটা অণুর বেগের বর্গের সমষ্টিকে মোট অণুর সংখ্যা দ্বারা ভাগ করা হলে যে বেগ পাওয়া যায় সেই বেগটাই হচ্ছে গড় বর্গবেগ। দেখো তো বাকিটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, একটু রেসপন্স করো। হ্যাঁ আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে আপনার গড় বেগকে স্যার ওই যে রুট ওভার সি বার স্কয়ার রুট এইভাবে স্যার প্রকাশ করা যায় না স্যার গড় বেগকে? কিভাবে? মানে স্যার সি বার স্কয়ার রুট সি বার স্কয়ার রুট না, আমরা এই প্রতীকটা দিয়ে ব্যবহার করা হয়। বর্গমূল আনার এখানে প্রয়োজন নেই, বর্গমূল আর একটা বেগে আসবে। আমরা সবসময় এই প্রতীকটা ইউজ করি। তো ওটাও করা যায়, ওটাও সেম জিনিসই, একই জিনিস মিন করে। তো এইটাই বেশি ব্যবহৃত হয়, এটাই বেশি, মানে এই প্রতীকটা দিয়ে তোমরা লেখার চেষ্টা করবে। আচ্ছা, তো এখন তোমার এখন দেখো গড় বর্গবেগটা যদি আমরা বের করতে চাই এই তথ্যগুলোর আলোকে, তাহলে আমরা কি করব বলো তো? তাহলে আমরা এই অঙ্কটা যদি করতে চাই তাহলে আমরা কি করব? প্রত্যেকটা বেগকে আমরা কি করব? বর্গ করে নিব। 9 প্লাস 16 প্লাস 9 প্লাস 25 প্লাস প্লাস 9 হোল ডিভাইডেড নাম্বার অফ অ্যাটম হচ্ছে কত? 6। দ্যাট ইজ ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে কত আসে এটা আমাকে বলো তো একজন। 12। আচ্ছা, তাহলে একজন ক্যালকুলেশন করে বলছো নাকি মুখস্থ বলছো? না স্যার করে বলতেছি, আমার সামনে ক্যালকুলেটর। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা গড় বর্গবেগটা পেয়ে গেলাম কত? তোমার 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা দুইটা বেগের কথা জানলাম, একটা হচ্ছে গড় বেগ আর একটা হচ্ছে গড় বর্গবেগ। এবারে চলে আসো মূল গড় বর্গবেগ। মূল মানে কি বলো তো? রুট বা রুট ওভার। তো মূল গড় বর্গবেগ, এই যে গড় বর্গবেগ যেটা পেলাম না, তার কি নিতে হবে? মূল মানে কি? রুট, বা এটার আরেকটা নাম হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল, একই কথা, মানে গড় বর্গবেগের বর্গমূল। তাহলে কি করব বলো মিস্টার আবিদ, বলো, বা যে পারো সে বলো, মূল গড় বর্গবেগ বা গড় বর্গবেগের বর্গমূল কিভাবে বের করব? গড় বর্গবেগের স্যার বর্গমূল করে দেবো তাহলে। ইয়েস স্যার, ওইটাই। হ্যাঁ, এই যে আমরা যে গড় বর্গবেগটা পেয়েছি তার বর্গমূল করে দিব, রুট ওভার করে দিব, যেটা ওই যে জামিলুল বলছিল যে ওটাকে আমরা ওইভাবে প্রকাশ করতে পারি কিনা। তো তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব যে সি স্কয়ার বার যেটা পেয়েছি তার আবার কি নিতে হবে? বর্গমূল নিতে হবে। এইটাকে আমরা এই প্রতীকটা দিয়ে প্রকাশ করি, একটু মনে রাখবে তোমরা সবসময়। হ্যাঁ, সি আর এম এস বলা হয়। সি আর এম এস, আর এম এস মানে হচ্ছে রুট মিন স্কয়ার, আর তে রুট, এম তে মিন, মিন মানে হচ্ছে গড়, MEAN মিন, গড়ের আরেকটা ইংলিশ হচ্ছে মিন বা এভারেজ, আর এস তে হচ্ছে স্কয়ার। তো এইটা দ্বারাও কিন্তু বোঝানো হয় মূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ। তো দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কি লিখবো? দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার ওই যে মূল গড় বর্গবেগ যেটা ছিল তার বর্গমূল নিতে হবে। তাহলে আমরা লিখবো যে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস, আর লিখলাম না আমি লাস্টে প্লাস ডট ডট cn তার উপরে স্কয়ার হোল ডিভাইডেড নাম্বার অফ অ্যাটম। তাহলে আমরা দেখো তো মূল গড় বর্গবেগ বা আরএমএস বেগ কিভাবে বের করতে পারি, এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই? জি স্যার। আচ্ছা, তো এবারে যদি আমরা এই আরএমএস বেগটা বের করতে চাই তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? রুট ওভার 12। সো দ্যাট ইজ ইকুয়াল টু রুট 3 স্যার। হ্যাঁ, 2 root 3 তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে বলো? 2 root 3 3.464। তো 3.464, আচ্ছা 46 নিলাম আমরা, তাহলে 3.46 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে আমরা গড় বেগ, গড় বর্গবেগ আর হচ্ছে মূল গড় বর্গবেগ তিনটা বেগের কথা আমরা জানলাম।
চতুর্থ আর একটা বেগ এখানে তোমার অবতারণা করা হয়, ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি বলা হয় এটাকে ইংলিশে, ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি। এটাকে আমরা সিএমপি দিয়ে প্রকাশ করি। এম দ্বারা বোঝানো হচ্ছে ম্যাক্সিমাম, আর পি দ্বারা বোঝানো হচ্ছে প্রবাবল, মানে সর্বাধিক সম্ভাব্য বেগ বা সম্ভাব্য সর্বাধিক বেগ, সিএমপি। তো এই সিএমপিটা কি জিনিস, সেটা হচ্ছে যে পাত্রস্থির অনেকগুলো অণু আছে যে অণুগুলো তোমার একই বেগে গতিশীল থাকে। পাত্রস্থির অনেকগুলো অণু থাকে যে অণুগুলো তোমার একই বেগে গতিশীল থাকে, সেই বেগটাকে বলা হয় সর্বাধিক বা সম্ভাব্য সর্বাধিক বেগ। তো আমরা এখানে যে তথ্যগুলো দিয়েছি, আমরা এই যে তথ্যের আলোকে তোমার বলতে, এই যে আমরা এখানে ডাটা দিয়ে বলতে হবে, এখানে এই যে এখানে যে ডাটাগুলো আছে 6টা অণুর যে বেগ বলা আছে, বলতো তোমার অনেকগুলো অণু এখানে আছে না, যে অণুগুলো তোমার একই বেগে গতিশীল আছে। এই যে 3, এখানে বেগ দেখা যাচ্ছে 3, আবার এই অণুটার বেগ দেখা যাচ্ছে 3, আবার লাস্টের এই অণুটার বেগও দেখা যাচ্ছে 3। তাহলে তোমার জি স্যার। পাত্রস্থিত অনেকগুলো অণু আছে যে এই অণুগুলো তোমার একই বেগে গতিশীল থাকে, এই একই বেগটাকে বলা হয় তোমার সর্বাধিক সম্ভাব্য বেগ। তাহলে সিএমপিটা কত এখান থেকে বলো। 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা সিএমপি দ্যাট ইজ ইকুয়াল আমরা পেয়ে গেলাম 3 মিটার পার সেকেন্ড। এখন দেখো এখান থেকে কি কি শিখার আছে, দেখো সিএমপি আমরা এটা পেলাম, সি এভারেজটা কত পেয়েছিলাম জানো, 3.33। আচ্ছা, এরপরে আমরা গড় বর্গবেগ যেটা পেয়েছিলাম সি স্কোয়ার বার, এটা যেন কত পেয়েছি 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমি লিখতেছি এটা কারণে। আর সি আরএমএস যেটা আর কি, ওই যে তোমার এটার বর্গমূল করলে যেটা হবে, সেটা কত যেন পেলাম 3.46 মিটার পার সেকেন্ড। এখন বলো তো, তাহলে এই যে 4টা যে বেগ আমরা পেলাম, এই 4টা বেগের মধ্যে দেখো তো তোমার এই বেগ, এই গড়টা কি অস্বাভাবিক একটা মান চলে এসছে না? এই যে গড় বর্গবেগ যেটা, এটা অস্বাভাবিক মান না? জি স্যার। অস্বাভাবিক মানে বুঝছো, যে বাকি যে 3টা বেগ আছে, এই বেগগুলো কিন্তু দেখো মানগুলো কিন্তু ভ্যালুগুলো প্রায় কাছাকাছি আছে, কিন্তু এই মানে স্যার এটা অনেক বেশি অনেক মানটা। বেশি, তাহলে তো গড়ে আমরা এটা ব্যবহার করতে পারি না, তাই না? এই জন্য গ্যাসের আলোচনায় এই গড় বর্গবেগ এই কনসেপ্টটা ব্যবহৃত হয় না, তাহলে এই বেগটা বাদ। এবারে বাকি যে 3টা বেগ আছে খেয়াল করো, একটা হচ্ছে ম্যাক্সিমাম প্রবাবল ভেলোসিটি, আর একটা হচ্ছে এভারেজ ভেলোসিটি, আর একটা হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি, যেটাকে আরএমএস ভেলোসিটি বলা হয়। তো এই 3টা বেগের মধ্যে তোমার এখানে দেখো রিলেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে সি আরএমএস এর মানটা সবচেয়ে বড় আছে এখানে, সি আরএমএস গ্রেটার দেন, তারপরে দেখা যাচ্ছে সি এভারেজ বা সি বারও লিখতে পারো তুমি এখানে, গ্রেটার দেন সি এমপি। তো এখন এটা পরীক্ষা করে দেখা গেছে এক্সপেরিমেন্টালি, এটা থিওরিটিক্যাল কোনো কথা না, এক্সপেরিমেন্টালি তোমার ইনস্ট্রুমেন্ট দিয়ে গবেষণা করে বা পরীক্ষা করে দেখা গেছে যে পাত্রস্থিত যে অণুগুলো থাকে, এই অণুগুলোর বেশিরভাগ অণু তোমার এই আরএমএস যে বেগটা আছে এই বেগের সমান বেগে গতিশীল থাকে। তার মানে পাত্রে বেশিরভাগ অণুই তোমার এই আরএমএস যে বেগটা, এই বেগের কাছাকাছি বেগে বা এই বেগের সমান বেগে তোমার কি হয়, গতিশীল হয়। এই জন্য তোমার গ্যাসের ক্ষেত্রে তোমার আলোচনায় গ্যাসের আচরণ ব্যাখ্যায় বা গ্যাসের গতি পর্যালোচনার ক্ষেত্রে আমরা এই আরএমএস বেগটা বিবেচনা করি। তাহলে আমরা গ্যাসের গতি আলোচনায় বা গ্যাসের আচরণ ব্যাখ্যায় আরএমএস বেগ ব্যবহার করা হয় কেন, তার কারণটা হচ্ছে যে তোমার পাত্রস্থিত যে গ্যাসীয় অণুগুলো থাকে, এই অণুগুলো তোমার যে বেগগুলো আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে তোমার এই অণুগুলোর যে আরএমএস বেগ, গ্যাসীয় অণুগুলোর বেশিরভাগ অণু তোমার এই আরএমএস বেগের সমান বেগে গতিশীল থাকে। এই জন্য তোমার গ্যাসীয় অণুর আলোচনায় যেহেতু বেশিরভাগ অণু আরএমএস বেগের সমান বেগে গতিশীল থাকে, এই জন্য তোমার গ্যাসের আলোচনায় তোমার বা আচরণ ব্যাখ্যায় তোমার কোন বেগটা ব্যবহৃত হয়, আরএমএস বেগটা ব্যবহৃত হয়। তো বলতো গ্যাসের আচরণ ব্যাখ্যায় আরএমএস বেগ ব্যবহার করা হয় কেন? এটা 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে এটার উত্তর কি লিখবে তোমরা 2 মার্কের জন্য? এবার প্রশ্নটা লিখে রাখো, আরএমএস বেগ গুরুত্বপূর্ণ কেন, বা গ্যাসের আচরণ ব্যাখ্যায় আরএমএস বেগ ব্যবহৃত হয় কেন? বলো, উত্তর দাও। মানে স্যার পাত্রের মধ্যে স্যার যতগুলো স্যার গ্যাসের অণু থাকে স্যার, তার সব গ্যাসের অণু স্যার এই আরএমএস বেগের মাধ্যমে স্যার চলাচল করে, এই জন্য স্যার গ্যাসের আলোচনায় স্যার আরএমএস বেগটা স্যার ব্যবহার করা হয়, সিআরএমএস। সব না, মানে বেশিরভাগ পাত্রস্থিত বেশিরভাগ অণু। বেশিরভাগ অণুই আরএমএস বেগের সমান বেগে গতিশীল থাকে, এই জন্য তোমার গ্যাসের আচরণ ব্যাখ্যায় আরএমএস বেগটা ব্যবহৃত হয়। এটাই হচ্ছে মূল ব্যাখ্যা, এর বাইরে আর কোনো ব্যাখ্যা নেই। এটা এক্সপেরিমেন্টাল, এটা ভেরিফাইড বা প্রুভড, এখানে থিওরিটিক্যাল কোনো কনসেপ্ট এখানে কিন্তু এর মধ্যে নাই।
এটা পরীক্ষায় দেখা গেছে যে তোমার পাত্রস্থিত গ্যাসীয়, যেহেতু গ্যাসীয় অণুগুলো র্যান্ডম গতিতে গতিশীল থাকে এবং এদের মধ্যে তেমন কোনো বন্ধন নাই বললেই চলে, যার জন্য তোমার এই অণুগুলোর তোমার এই যে তিনটা বেগ আছে, এই তিনটা বেগের মধ্যে সবচেয়ে বেশি যে বেগ, সেই বেগের সমান বেগে গতিশীল থাকে। তো বেশি বেগ কোনটা? আরএমএস বেগ। এই জন্য গ্যাসের আচরণ ব্যাখ্যায় আরএমএস বেগটা ব্যবহৃত হয়। তো পরীক্ষায় যদি 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন হয় তাহলে কি পারা যাবে যে আরএমএস বেগ কাকে বলে? সংজ্ঞাও আসতে পারে অনেক সময়। এগুলো এই যে গড় বেগ, সর্বাধিক সম্ভাব্য বেগ, তারপরে গড় বর্গ বেগ, আরএমএস বেগ, এগুলো সংজ্ঞাও কিন্তু আসতে পারে, 1 মার্কের জন্য আসতে পারে। আর 2 মার্কের জন্য আসতে পারে যে তোমার গ্যাসের আচরণ ব্যাখ্যায় বা গ্যাসের গতি ব্যাখ্যায় বা গ্যাসের ক্ষেত্রে আরএমএস বেগটা ব্যবহৃত হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা যে উত্তরটা দিলাম সেই উত্তরটা লিখলে 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। এবং সাথে সাথে আমরা এখানে একটা ম্যাথও এখানে করে দেখলাম যে ফাইনালি আমরা যেটা দেখতে পেলাম, এই যে আমরা যে অসমতাটা আমরা বের করলাম, এই অসমতাটাও একটু মনে রেখো, হ্যাঁ, এটা এমসিকিউ পরীক্ষা অনেক সময় প্রশ্ন হয় যে আরএমএস বেগ, গড় বেগ এবং সর্বাধিক সম্ভাব্য বেগের মধ্যে সম্পর্ক নিচের কোনটি? তাহলে আরএমএস বেগ গ্রেটার দ্যান সিএভি গ্রেটার দ্যান সিএমপি, এটা কিন্তু উত্তর হবে। আবার অনেক সময় এভাবে দেওয়া থাকে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে, সিএমপি লেস দ্যান সিএভি লেস দ্যান সিআরএমএস। এই বাক্যে এই অসমতার অর্থ যা, উপরের এই অসমতার অর্থ কি তাই, সেম জিনিস। তো এইটা একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো? গ্যাসের যে আমরা 4টা বেগের অবতারণা করলাম এবং সেই অবতারণা করে যে গ্যাসের ক্ষেত্রে আমরা যে আরএমএস বেগটা ব্যবহার করব, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবারে আমরা গতদিনে আমরা যে আদর্শ গ্যাসের সমীকরণটা পড়েছিলাম সেটা দিয়ে যদি আমরা একটু 2 একটা ম্যাথ করতে চাই, ইজি ম্যাথ, খুবই ইজি। দেখো আমরা যে সমীকরণটা বের করেছিলাম পিভি ইকুয়াল টু এন আর টি, মনে আছে? এই এনটাকে কি বলা হয় বলো তো? মোল সংখ্যা। তো মোল সংখ্যা বের করার নিয়ম কি? ওই গ্যাসের ভর, যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড ওই গ্যাসের আণবিক ভর। আণবিক ভর। আচ্ছা, তো আণবিক ভর কয়েকটা আমি লিখে দিয়েছিলাম, সেগুলো মনে আছে? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এইগুলো তোমার হচ্ছে মোটামুটি ফিজিক্সে ব্যবহৃত হয়, এগুলো থেকে পরীক্ষা অঙ্ক আসে। তো আমি যদি এখানে একটা অঙ্ক আমরা বিবেচনা করি, ধরো আমরা এখানে একটা সিলিন্ড্রিক্যাল একটা শেপ বিবেচনা করছি, ধরো এটা একটা সিলিন্ডার, ঠিক আছে? তো এই সিলিন্ড্রিক্যাল শেপের আমরা ধরো এইটা, এই উপরে এই প্রান্তটা ফিক্সড, এই প্রান্তটা ফিক্সড, যেটা তোমার মেডিকেল সায়েন্সে তোমার এই যে আইসিইউ বলো বা তোমার পেশেন্টরা শ্বাস প্রশ্বাসের কারণে যে সিলিন্ডার ব্যবহার করে, অক্সিজেন সিলিন্ডার, সেই অক্সিজেন সিলিন্ডার গুলোর কিন্তু উপরের প্রান্ত আর নিচের প্রান্তটা কিন্তু ফিক্সড। তার মানে এক্ষেত্রে কিন্তু এই ভিতরে যে অক্সিজেন গ্যাসটা নিয়েছো, বলো এই অক্সিজেন গ্যাসের আয়তনের কি কোনো পরিবর্তন হবে বলো তো? যদি ভিতরে চাপ পরিবর্তন করা হয় তাহলে কি হবে? অক্সিজেন গ্যাসের আয়তনে পরিবর্তন হবে না আয়তনটা ফিক্সড থাকবে এখানে? আয়তন ফিক্সড। আয়তন তো ফিক্সড। আচ্ছা, তো এখন আমরা এখানে যে সিলিন্ডারটা বিবেচনা করেছি, এই সিলিন্ডারটা ধরো আমরা দৈর্ঘ্য বা হাইট বলে দিলাম ধরো তোমার 120 সেন্টিমিটার, ঠিক আছে? তো 120 সেন্টিমিটার মানে কত? 1.2 মিটার, মিটারে কনভার্ট করে নিলাম। এটার যে ব্যাসার্ধ ধরো এটা বলা আছে তোমার 15 সেন্টিমিটার, ঠিক আছে? এত সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে কনভার্ট করা হলে কত হবে তোমার? 0.15 মিটার। আচ্ছা, তাহলে আমরা হাইট আর তোমার এখানে যে ব্যাসার্ধ বলা আছে সেই জায়গা থেকে আমরা গ্যাসের আয়তনটা পেয়ে যাবো না? গ্যাসের আয়তন কত? দ্যাট ইজ পাই আর স্কয়ার এইচ। ক্যালকুলেটর বের করো। তো পাই মানে হচ্ছে 3.14 আর আর এর মান হচ্ছে তোমার 0.15, তার উপরে স্কয়ার করে দাও, আর এইচ এর মানটা হচ্ছে 1.2। তো এটা ক্যালকুলেশন করলে আমরা আয়তনটা পেয়ে যাচ্ছি, তাই না? এখন এখানে তোমার যে পাত্রে যে গ্যাস আছে সেই গ্যাসটা যেহেতু তোমার পেশেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে, তার মানে এখানে অবশ্যই কি গ্যাস রাখা আছে বলো? অক্সিজেন গ্যাস রাখা আছে। আমরা তো অক্সিজেন গ্যাসটাই গ্রহণ করি, তাই না? আর তোমার যেটা ছেড়ে দিই সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এখন এই যে অক্সিজেন গ্যাস যেটা আমরা রোগীর জন্য ব্যবহারের জন্য এখানে সিলিন্ডারটা ব্যবহার করা হচ্ছে, তার হাইট বলা আছে, ব্যাসার্ধ বলা আছে, তাহলে সেখান থেকে অক্সিজেন গ্যাসের আয়তনটা বের করলাম। কত আয়তন এসছে বলো একজন? 0.085। 0.085 ঘনমিটার। আয়তনের এসআই একক হচ্ছে ঘনমিটার। আচ্ছা, এখন আমরা পাত্রে এখানে যে গ্যাসটা আমরা রেখেছি সেই গ্যাসের চাপ বলা হচ্ছে, ধরো এই গ্যাসের চাপ বলা হচ্ছে তোমার P1, দ্যাট ইজ ইকুয়াল টু তোমার 2.8 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো 2.8 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কত? 2.8 অ্যাটমসফিয়ারিক প্রেসার কিন্তু এসআই একক নয়, এসআই একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। So that is equal to কত লিখবো? 2.5 into 10 to the power 5,
নিউটন পার মিটার স্কয়ার। আমরা রাউন্ড ফিগারে ওই যে 1 ATM ইকুয়াল টু এটা ধরে নিচ্ছি, 1 ATM দ্যাট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার ধরে নিচ্ছি, আমরা রাউন্ড ফিগারে ধরে নিয়েছি। আচ্ছা, এবারে আমার তাহলে এখানে P1 আমার এখানে বলা আছে, ঠিক আছে, P1 বলা আছে, V1 বলা আছে, এবং এখানে কি পরিমাণ গ্যাস নিয়েছি সেটাও যদি আমি বলে দিই, ধরো তোমার M2 ইজ ইকুয়াল টু বলা হচ্ছে, ধরো তোমার 200 বা 300 গ্রাম, যে কোনো একটা গ্রাম তুমি এখানে গ্যাস নিয়েছো, ধরো 100 গ্রাম গ্যাস নিয়েছো তুমি, তাহলে সেক্ষেত্রে তোমার এই পাত্রে যে তুমি অক্সিজেন গ্যাসটা নিয়েছো সিলিন্ডারে, সেই অক্সিজেন গ্যাসের তাপমাত্রা কত সেটা বের করতে বলা হচ্ছে। তাহলে কি করবে বলো? তাহলে আমরা যদি এই অঙ্কটাকে ভাষায় প্রকাশ করতে চাই তাহলে বলবে যে তোমার 1.2 মিটার দৈর্ঘ্যের বা 120 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সিলিন্ডারের মধ্যে 100 গ্রাম অক্সিজেন গ্যাস 2.8 অ্যাটমসফিয়ারিক প্রেসারে বা চাপে রাখা আছে। এখন চেয়েছে যে তোমার পাত্রস্থিত গ্যাসীয় অণুর তাপমাত্রা কত, টি এর মানটা চাওয়া হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই এখানে তাপমাত্রা বের করার জন্য আমার অঙ্কের ডাটা গুলো থেকে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? ভি জানা আছে, পি জানা আছে, গ্যাসের ভর বলা আছে। তাহলে ভরের সাথে পি ভি টি এর সম্পর্ক কোনটা? আদর্শ গ্যাসের যে সমীকরণ সেইটা। তো আদর্শ গ্যাসের সমীকরণ কি জানা আছে আমাদের? পিভি দ্যাট ইজ ইকুয়াল টু এন আর টি। তো এই এন মানে কি? গ্যাসের ভর ডিভাইডেড কি লিখতে পারি আমরা? আণবিক ভর ইনটু আর টি। তাহলে ফাইনালি আমরা এখান থেকে দেখো পি মানে এখানে বলা আছে 2.8 ইনটু 10 টু দি পাওয়ার 5। ভি এর মানটা আমরা কত জন্য ক্যালকুলেশন করলাম? 0.085 নাকি? উপরে মানটা 0.0, হ্যাঁ 0.085, দ্যাট ইজ ইকুয়াল টু গ্যাসের ভর কত বলা আছে? 100 গ্রাম। আমরা গ্রামেই রেখে দিই, কেননা এই যে এই এমটা অক্সিজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম পার মোল, এটাও গ্রাম, আর নিচে যে 32 গ্রাম পার মোল, তাহলে গ্রাম গ্রাম কাটাকাটি হয়ে যাবে। খেয়াল করো, এটা বুঝতে পেরেছো কিনা? আর কেজিতে যদি কনভার্ট করো তাহলে এই 1000 কে 100 কে 1000 দিয়ে ভাগ করবে, আর এই 32 কে 1000 দিয়ে ভাগ করবে, আলটিমেট একই রেজাল্ট চলে আসবে। আর আর এর মানটা কত? 8.31 ইনটু ক্যাপিটাল টি। তাহলে এই জায়গা থেকে দেখো আমরা পাত্রস্থিত গ্যাসীয় অণুর যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা আমরা বের করতে পারি কিনা এটা আমাকে বলো। ক্যালকুলেশন এখন আর করার দরকার নেই, ক্যালকুলেশন করতে গেলে টাইম কিল হবে। এত কেলভিন স্যার করে রেখেছি স্যার। কত? স্যার 916.105। আচ্ছা, যদি ঠিক থাকে 916.05 স্যার 05। আচ্ছা 05। যদিও এত তাপমাত্রা হবে না, অনেক বেশি তাপমাত্রা হয়ে গেছে, এটা আমার অঙ্কের ডাটা গুলোতে ভুল আছে। তোমার এখানে অঙ্কের ভ্যালু গুলো একটু চেঞ্জ করতে হবে, কেননা এত তাপমাত্রা আসলে কখনো হয় না। যাই হোক, তাহলে তোমার এই যে আমরা তাপমাত্রাটা পেলাম, এটা হচ্ছে তোমার পাত্রে যদি আমরা এই সিলিন্ডারের মধ্যে যদি আমরা 100 গ্রাম অক্সিজেন গ্যাসটা রেখে দিই তাহলে পাত্রস্থিত গ্যাসীয় অণুর তাপমাত্রা কত হবে সেটা রিলেটেড একটা অঙ্ক আমরা এখানে করলাম। আচ্ছা, এবারে বলো তো, ধরো আমরা এই যে পাত্রে যে আমরা অক্সিজেন গ্যাস নিলাম, কত গ্রাম অক্সিজেন গ্যাস নিয়েছি আমরা? 100 গ্রাম। এখন তোমাকে বের করতে বলা হচ্ছে যে পাত্রে কতটা অক্সিজেন গ্যাসের অণু আছে, এই পাত্রটিতে কত গ্রাম অক্সিজেন গ্যাসের অণু, মানে সরি কতটি অক্সিজেন গ্যাসের অণু আছে, মানে অ্যাটমের সংখ্যা চাওয়া হচ্ছে, নাম্বার অফ অ্যাটম। সেটা কি করবে বলো? বলো তো, এক মোলে কত সংখ্যক অণু থাকে বলো? অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইনটু 10 টু দি 23। হ্যাঁ, এক মোল গ্যাসে অণুর সংখ্যা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো Na, এবং সেটা মান আমাদের জানা আছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, এতটি, তাই না? তাহলে যদি পাত্রে যে কোনো মোল গ্যাস অণু থাকে, তো n মোল গ্যাসের ক্ষেত্রে তাহলে আমার অণুর সংখ্যা কত হবে? ছোট হাতের n ইনটু Na। দেখো এটা বুঝতে পেরেছি কিনা? দ্যাট ইজ ইকুয়াল টু একটা অণুর সংখ্যা আমরা ধরে নিলাম ক্যাপিটাল N। এইটা একটা সূত্র হিসেবে ব্যবহৃত হবে, যে পাত্রে কতটি অণু আছে সেটা বের করার জন্য সবসময় এই সূত্রটা ইউজ করবে। আর এক মোল হলে তো তোমার এটাই হবে, সেটা তো নিয়ে তো আমাদের কোনো ডাউট নাই। তাহলে আমার পাত্রে যে কোনো পরিমাণ গ্যাসের ক্ষেত্রে কতটা অণু আছে সেটা বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করবো। আমরা এখানে স্টার চিহ্ন দিয়েছি আমি, এই সূত্রটা মনে রাখবে। তাহলে এখন আমরা অণু সংখ্যা যদি বের করতে চাই তাহলে n ইনটু ছোট হাতের n ইনটু নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্যাট ইজ ইকুয়াল টু ছোট হাতের n মানে কি? ওই গ্যাসের ভর ডিভাইডেড আণবিক ভর ইনটু নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্যাট ইজ ইকুয়াল টু ওই গ্যাসের ভর কত নিয়েছি আমরা? 100 গ্রাম, আর এটার আণবিক ভর কত? 32, আর অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে বলো? 1.88 ইনটু 10 টু দি পাওয়ার 24।
তার যে জিতো হয়ে রয়েছে আবার একটু বলো। 1.88 into 10 to the power 24. 1.88 into 10 to the power 24 t। তাহলে আমরা যে পাত্রে 100 গ্রাম অক্সিজেন গ্যাস নিয়েছি, সেই ক্ষেত্রে আমার অণু সংখ্যা হচ্ছে এতটি। দেখো তো এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, কিভাবে অণু সংখ্যা বের করতে হয়? জি জি, স্যার স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা অঙ্ক করলাম, একটা হচ্ছে আমার কিভাবে তাপমাত্রা বের করতে হয় আর কিভাবে অণুর সংখ্যা বের করতে হয়। আচ্ছা বলো তো, এখন ধরো একটা পেশেন্টের জন্য এই গ্যাস সিলিন্ডারটা এখন ব্যবহার করা হচ্ছে। একটা পেশেন্টের জন্য যদি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, তাহলে তোমার এই পেশেন্ট শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই অক্সিজেন সিলিন্ডার থেকে কি গ্যাস গ্রহণ করবে না বা অণু গ্রহণ করবে? তাহলে আমার এখানে পাত্রে যে গ্যাসীয় অণু আছে, এই অণুর সংখ্যা কি এটাই থাকবে না কমে যাবে? বা গ্যাসীয় অণুর যে চাপ, কমতে থাকবে স্যার। এই চাপটা কি স্যার, কমতে থাকবে। এটাই থাকবে না কমে যাবে? কমে যাবে। ইনিশিয়াল চাপ আমরা এখানে বলে দিয়েছি P1। এখন যদি আমরা দেখো, আমরা যদি একটা অঙ্ক করতে চাই, ধরো আমরা একটা আরেকটা অঙ্ক, এটা রিলেটেড, একটা সৃজনশীল প্রশ্ন। ধরো তাপমাত্রা স্থির রেখে, মানে T1 আগে যে ছিল T1, যেটা আমরা পেয়েছিলাম ওই যে 900 কত যেন আমরা ক্যালকুলেশন করলাম, পরবর্তীতে তাপমাত্রা স্থির রেখে, তার মানে T1ই রেখে, তো T1 = T2 রেখে কি করা হলো, তোমার গ্যাসের মানে পেশেন্ট এই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ব্যবহার করার কারণে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করার কারণে গ্যাসের চাপ কমে ধরো 1.3 atm এ নেমে এলো। এই অবস্থায় গ্যাসের চাপ আছে। এখন চেয়েছে যে তোমার পেশেন্ট কি পরিমাণ অক্সিজেন গ্যাসের অণু গ্রহণ করেছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। তাহলে কি করবে বলো এখন? আচ্ছা বলো তো, গ্যাসের আয়তন কি পরিবর্তন হয়েছে এখানে? না স্যার। গ্যাসের আয়তন কিন্তু পরিবর্তন হবে না, কেননা উপরের প্রান্ত আর নিচের প্রান্ত ফিক্সড, উপরের প্রান্তে ক্লাম্প লাগানো থাকে। সুতরাং গ্যাসের আয়তন এখানে পরিমাণ কম বেশি যাই হোক না কেন, গ্যাসের আয়তনে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এই পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো? জি স্যার। আচ্ছা, এবারে তাপমাত্রা আমরা স্থির রেখেছি, তাপমাত্রা তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হয় না, এই জন্য তাপমাত্রাটাকে আমরা স্থির বিবেচনা করি, কিন্তু চাপের উল্লেখযোগ্য পরিবর্তন হয় কিন্তু এখানে। আচ্ছা, তো এখন বলো তো, তাপমাত্রা স্থির রেখে চাপ কততে নেমে এসছে? দেখো P2 = 1.3 atm এ নেমে এসছে। তাহলে সেক্ষেত্রে রোগী কি পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করেছে, তো সেটা বের করার জন্য আমরা কি করতে পারি বলো তো? প্রথম ক্ষেত্রে P1V = N1RT এটা লিখতে পারি কিনা বলো তো? বা আমরা লিখতে পারি N1 = P1V / RT, এটা লেখা যায় কিনা প্রথম ক্ষেত্রে দেখো। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবারে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখো লিখতেছি N2 = ওই একই সমীকরণ ব্যবহার করে আমরা একটু উপরে লিখে দেখাচ্ছি, P2V আয়তনে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, V থাকবে, ইনটু N2 * R * T, তাপমাত্রা স্থির রেখে করেছো, সুতরাং উপরে তাপমাত্রা যা, নিচের তাপমাত্রাটা কিন্তু সেম। So what is N2? তাহলে N2 = আমাদের তৈরি হচ্ছে P2V / R * T। তাহলে এই যে N1 টা কি আর N2 টা কি বলো? N1 হচ্ছে আদি অবস্থায় গ্যাসের মোল সংখ্যা, আর N2 টা কি বলো? তো পরিবর্তিত হওয়ার পর যে মূল পরিবর্তিত হওয়ার পর মূল সংখ্যা। পেশেন্ট শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে পরিমাণ অণু গ্রহণ করেছে, সেটা গ্রহণ করার পরে এখন যেটা আছে পাত্রে, সেই পাত্রে অণুর সংখ্যা হচ্ছে, মোল সংখ্যা হচ্ছে N2। তাহলে পেশেন্ট কি পরিমাণ অণু তোমার মোল সংখ্যার অণু ব্যবহার করেছে সেটা বের করার জন্য আমরা কি করব বলো? বলো। স্যার N1 - N2। একটা স্টুডেন্ট বলতে পেরেছে এতক্ষণ মাত্র N1 - N2। ইনিশিয়াল ছিল N1, ব্যবহার করার পরে এখন আছে N2, তাহলে ব্যবহৃত হয়েছে কত এটা বলতে পারো না, একটা স্টুডেন্ট মাত্র বলতে পেরেছে। তাহলে N1 - N2, তাহলে এখানে লিখতে হবে যে অতএব ব্যবহৃত, রোগী কর্তৃক ব্যবহৃত, আমি কথাগুলো আর লিখতেছি না, ব্যবহৃত অক্সিজেন গ্যাসের পরিমাণ, ব্যবহৃত অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা আমরা আগে বের করি, গ্যাসের মোল সংখ্যা দ্যাট ইজ N = আমরা লিখবো N1 - N2। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো।
জি স্যার। তো এখন n1 মাইনাস n2 এখানে তোমার ওই যে সমীকরণগুলো আমরা বের করেছি সেটা এখানে প্রয়োগ করো। তো প্রয়োগ করলে কত হচ্ছে? প্রথমটা হচ্ছে p1v ডিভাইডেড rt, পরেরটা হচ্ছে p2v ডিভাইডেড rt। তো এখান থেকে অনেকগুলো ফ্যাক্টর কমন আসে, মান আগেই বসাবে না, আগে বসালে ক্যালকুলেশনের জটিলতা তৈরি হবে, পরে মানটা অ্যাপ্লাই করো। v ডিভাইডেড rt কমন আসে এখানে, কমন আনার পরেই তারপরে মানটা পুট করো, p1 মাইনাস p2। এবারে দেখো ভি কত বলো তো? ভি আমরা বের করেছিলাম মনে আছে? ভি হচ্ছে পয়েন্ট কত যেন 8.085। আচ্ছা, আর আর এর মানটা হচ্ছে কত? 8.31। আর টি কত ছিল যেন? 916.05। আচ্ছা, টি ছিল হচ্ছে 916 এটা মানে অনেক বড় তাপমাত্রা তৈরি হয়েছে, এত থাকবে না, 916.05 ইনটু পিওনটা কত ছিল জানো? পিওন হচ্ছে তোমার 2 পয়েন্ট কত? 2.8 অ্যাটমসফিয়ার। 2.8, এটা আমি এখানে একবারে করতেছি মাইনাস, আর চাপ কমে কত যেন আমরা হয়েছে ব্যবহার করার পরে পিটুর মানটা হচ্ছে 1.3। তাহলে পিটুর মানটা হচ্ছে এখানে 1.3 হোল ইনটু 10 টু দি পাওয়ার 5। বলো যে 10 টু দি পাওয়ার 5 টা কোথা থেকে এলো বলো? স্যার অ্যাটমসফিয়ার থেকে প্রেসারে মানে নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ, ওই যে এগুলো তো এটিএম এ ছিল তাই না, অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেটাকে আমরা এসআই এককে কনভার্ট করেছি। তো 2.8 into 10 to the power 5 minus 1.3 into 10 to the power 5, তো 10 to the power 5 টা কমন নাও। তো কমন নিলে n কত আসছে বলো? So 1.67. আচ্ছা, 1.67। 1.67। তাহলে এত মোল অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে বা পেশেন্ট গ্রহণ করেছে, এত মোল। তো কি পরিমাণ, যদি পরিমাণ বলা হয় কত মোল গ্রহণ করেছে তাহলে এটাই হচ্ছে উত্তর। আর কত গ্রাম বা কত কেজি অক্সিজেন গ্যাস গ্রহণ করেছে সেটা বের করার জন্য কি করবে এখন বলো? তাহলে যদি পরিমাণ চাই তাহলে ছোটহাতের m, ভর বাই আণবিক ভর। ছোটহাতের m, এই n মানে হচ্ছে ছোটহাতের m ডিভাইডেড ক্যাপিটাল M, দ্যাট ইজ ইকুয়াল টু 1.67। বা পরের লাইন আমরা লিখতে পারি ছোটহাতের m দ্যাট ইজ ইকুয়াল টু 1.67 ইনটু ক্যাপিটাল M। তো ক্যাপিটাল M মানে কত? অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? 32। এটা হচ্ছে গ্রাম পার মোল। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে 32 দিয়ে গুণ করে দাও। স্যার 53.44 গ্রাম। আচ্ছা, তাহলে 53.44, এটা কিন্তু আমরা গ্রামে রেখেছি, খেয়াল করতে হবে। তাহলে এখানে কিন্তু এত গ্রাম অক্সিজেন গ্যাস পেশেন্ট শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করেছে। দেখো বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। আর যদি বলা হয় যে পেশেন্ট কর্তৃক কতটি অক্সিজেন গ্যাসের অণু গৃহীত হয়েছে তাহলে কি করবে? অনেক ভাবে প্রশ্ন হতে পারে। অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ওই যে এন এ দিয়ে। হ্যাঁ, তাহলে n ইকুয়াল টু ওই যে ছোট হাতের n ইনটু নাম্বার অফ অ্যাভোগাড্রো। মোল সংখ্যা যেহেতু আমরা এখানে বের করেছি তাই না, তাহলে এই মোল সংখ্যাকে আমরা সরাসরি নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা গুণ করে দিব। তো 1.67 অনেক ভাবে প্রশ্ন হয়, এটা একটা সৃজনশীল প্রশ্ন সলিউশন করানো হলো। আর নাম্বার অফ অ্যাভোগাড্রো হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? দ্যাট ইজ ইকুয়াল টু 1 into 10 to the power 24. শুনতে পাই নাই আর 1.00 into 10 to the power 24। 1.00। আচ্ছা, ওটা বাদ দাও। 1 ইনটু কত? 10 টু দি পাওয়ার 24. 24। তাহলে পেশেন্ট কর্তৃক গৃহীত অক্সিজেন গ্যাসের অণু সংখ্যা হচ্ছে এতটি। দেখো এটা বুঝতে পেরেছে কিনা? তাহলে অনেক কিছু চাওয়া হইতে পারে। দেখো এই অঙ্কটা, একটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছে কিনা, তাহলে বাকি যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। এই অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, এবারে দেখো দ্বিতীয় যে অঙ্কটা আমাদের এখানে আসতে পারে সেটা হচ্ছে, আমরা এতক্ষণ যে শেপটা আমরা বিবেচনা করেছিলাম গ্যাসের পাত্র বা গ্যাসের আধারকেই বলা হয় পাত্র, সেটা কি শেপ বিবেচনা করা হয়েছে বলো তো? সিলিন্ড্রিক্যাল শেপ বিবেচনা করা হয়েছে। অন্যান্য শেপেরও কিন্তু হতে পারে। হ্যাঁ, অন্যান্য শেপেরও কিন্তু হতে পারে, যেমন তোমার ঘনক আকৃতির শেপও মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে স্পেশাল পারপাজে ইউজ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার সিলিন্ড্রিক্যাল শেপটাই ব্যবহৃত হয়। তো ঘনক আকৃতির পাত্র যদি হয় তাহলে কি তোমরা পারবে না? ঘনকের ক্ষেত্রে তোমার পার্থক্যটা কি বলো? আয়তনের ক্ষেত্রে একটু আয়তনের ক্ষেত্রে পার্থক্য স্যার। হ্যাঁ, ঘনকের ক্ষেত্রে কিছুই না, তোমার আয়তন বের করার ক্ষেত্রে একটু সমীকরণ চেঞ্জ হয়ে যাবে। ধরো এই যে এটাই ধরো একটা ঘনক, ঠিক আছে, এটা একটা ঘনক আকৃতির একটা পাত্র। তো ঘনকের আমরা জানি যে তোমার সবগুলো বাহুর দৈর্ঘ্যই কি সেম, তাই না? তো ঘনকের ধরো এখানে তোমার অক্সিজেন গ্যাস আছে O2, তো ঘনকের একটা ধারের দৈর্ঘ্য যদি L হয় তো দ্যাট ইজ ইকুয়াল টু ধরো আমরা 10 সেন্টিমিটার ধরে নিলাম।
তাহলে এটার ঘনকের আয়তন কত সেটা বের করতে পারবো না? তো ঘনকের আয়তন কত? ভি ইকুয়াল টু এল কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 0.1 তার উপরে কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? 0.0 কত গুণ করলে কত হয়? 0.00 কত? স্যার 1 into 10 inverse 3 স্যার 0.001 0.001 এই এত ঘনমিটার। তাহলে এই যে মূল কনসেপ্টটা হচ্ছে এই জায়গাটায় তোমার সিলিন্ড্রিক্যাল শেপ হলে আমরা আয়তন বের করবো পাই আর স্কোয়ার এইচ। সরাসরি আয়তন দেওয়া থাকলে তো আর এইগুলোতে যাওয়ার আমার প্রয়োজনই নাই, কিন্তু সরাসরি আয়তন দেওয়া থাকলে তার সেটা কোনো অঙ্কই হলো না। তো আয়তন বের করতে পারো কিনা সেটাও আমরা অনেক সময় যাচাই করি। তাহলে এই যে বিভিন্ন শেপ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আয়তন বের করার কনসেপ্টটা একটু মনে রাখতে হবে, আর বাকি যে ক্যালকুলেশন গুলো সেগুলোতে অ্যাজ ইউজুয়াল, সেই ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। আবার যদি তোমার আয়তাকার ঘনবস্তু হতো, যে আয়তাকার ঘনবস্তুর আবার 3টা ডাইমেনশন থাকে, তাই না? এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা বা পুরুত্ব বলা হয় এই। তো সেই ক্ষেত্রে এই 3টা গুণ করলে আমরা কি পেয়ে যাব? আয়তন পেয়ে যাব। তাহলে ঘনকাকৃতির পাত্র হলে তোমার উপরে যে পদ্ধতি বলা হলো সেটা অনুসরণ করতে হবে, সিলিন্ড্রিক্যাল শেপ হলে এটা ব্যবহার করতে হবে, আর আয়তাকার ঘনবস্তু টাইপের যদি তোমার শেপটা হয় তাহলে এই সূত্রটা ইউজ করতে হবে। তো বেশিরভাগই তোমার সিলিন্ডারটা ব্যবহৃত হয়, সিলিন্ডারটা মনে রাখবে, এই সিলিন্ডার দিয়ে পরীক্ষায় বেশি অঙ্ক আসে। তো দেখো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? আজকে সময় বেশি নাই, 1 মিনিটেরও কম সময় আছে, হয়তো কেটে যাবে। তো আমরা আজকে মূলত গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন যে তোমার গ্যাসীয় অণুর যে বেগগুলো আছে সেই বেগগুলোর কনসেপ্ট আমরা শিখেছি, এবং আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে দু একটা ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা সলিউশন করা শিখলাম। তো দেখো আজকের ক্লাসটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা, তো আমরা তোমাদের পরীক্ষা যেহেতু পিছিয়ে যাচ্ছে, পরীক্ষায় এই পর্যন্তই ছিল, পিভিক্যাল এনআরটি পর্যন্ত ছিল। তো আমরা নেক্সট ক্লাসে সামনের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে সামনের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো